সমর্থকেরা হতাশ, বাংলাদেশ টিমও হয়তো হতাশ। কিন্তু ওই যে গোলটা রাকিব করলেন, রাকিব কিন্তু হতাশ হন নাই। আপনি এই লিগ জিতলে পান কত? ৳৫,০০,০০০। তো ৳৫,০০,০০০ তো একটা প্লেয়ারের বেতনও না সারা বছর। সোহেল রানাকে আপনি ১ ম্যাচ খেলাচ্ছেন, আরেক ম্যাচে যে বসিয়ে রাখছেন। মানে এর পেছনে পরিকল্পনাটা কি? হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাঠ থেকে ড্র করে ফিরছে বাংলাদেশ। কিন্তু এই ড্রয়ে কেন জানি খুশি নয় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। অথচ কিছুদিন আগেও যে কোনো হার এড়ানো ড্র বাংলাদেশের ফুটবল প্রেমীদের উল্লসিত করত। তবে কি আস্তে আস্তে একটু একটু করে বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল? এই বিষয় নিয়ে আজকে চর্চার আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার রিফাত মাসুদ। রিফাত, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ। যেটা বললাম আর কি, কালকে আমরা কিন্তু কেউ খুশি না। বাংলাদেশ ড্র করেছে 83 বা 84 বা 85 মিনিটে বোধহয় রাকিবের গোল। আমরা কেউ খুশি না। খুশি না হওয়ার কারণ আছে, কারণ বাংলাদেশ প্রথমে যে গোলটা হজম করেছিল সেটা পেনাল্টির মাধ্যমে, যে পেনাল্টিটা এড়ানো যেত আর কি। কি মনে হয়, ফুটবল কি বদলে গেল? যদিও আমরা এশিয়ান কাপ বাছাই থেকেই আমরা বিদায় নিচ্ছি আর কি। তবে ফুটবলের এই বদলটা আমার মনে হয় যে চোখে দেখা যাচ্ছে। এই যে রেজাল্ট নিয়ে যেমন একটু আক্ষেপ আছে না যে ১-১ গোলে ড্র। এই আক্ষেপটা অত থাকতো না যদি বাংলাদেশ চতুর্থ গোলটা হজম না করত। আসলে বাংলাদেশের আক্ষেপটা বা সমর্থকদের আক্ষেপটা দাঁড়িয়েছে ওই আগের ম্যাচের শেষ মুহূর্তের চতুর্থ গোলটা হজম করা। যেটা বাংলাদেশকে এই এশিয়ান কাপের লড়াই থেকে বা কোয়ালিফিকেশন থেকে ছিটকে দিয়েছে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের এই যে আশা আর আকাঙ্ক্ষা, এটার সঙ্গে ১ বছর আগের বিস্তর ফারাক। মানে এখন আপনি দেখবেন রাস্তাঘাটে সবাই ফুটবলারদেরকে চেনেন। মিতুল মার্মাকে ১ বছর আগে কজন চিনতেন? মিতুল মার্মা খেলা উচিত নাকি আনিসুর রহমান জিকোর খেলা উচিত? এই আলোচনা এখন হচ্ছে। এটা নিয়ে বিতর্ক চলছে। বিতর্ক চলছে। ফয়সাল আহমেদ ফাহিমের স্টার্ট করা উচিত নাকি ফাহমিদুলকে শুরু থেকে খেলানো উচিত? এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের ফুটবলাররা নিজেরাও হয়তো কল্পনা করেন নাই যে ১ বছরের মাথায় তাদেরকে আসলে এইরকম প্রত্যাশার চাপ মেটাতে হবে, যেই প্রত্যাশার ভার তাদের উপরেও কিছু, কিছু ক্ষেত্রে বোধহয় এত বেশি ওজনদার হয়ে যাচ্ছে যে তারাও কিছু, কিছু জায়গায় ভুগছে। যেমন সমর্থকেরা হতাশ, বাংলাদেশ টিমও হয়তো হতাশ। কিন্তু ওই যে গোলটা রাকিব করলেন, রাকিব কিন্তু হতাশ হন নাই। রাকিব কিন্তু আবার ওই গোলের পরে তার ওই পুরনো স্মৃতিই ফেরত এসছে যে আমরা কতদিন পর একটা অ্যাওয়ে কম্পিটিটিভ ম্যাচে গোল পেলাম। ২০২৩ সালে ভুটানের সঙ্গে আপনি সবশেষ অ্যাওয়ে ম্যাচে গোল করতে পেরেছেন কোনো একটা কম্পিটিটিভ ম্যাচে। এরপরে অস্ট্রেলিয়া, লেবানন আ এবং প্যালেস্টাইন ৩ টা ম্যাচে আপনি গোল করতে পারেন নাই। বাংলাদেশের জন্য ওই গোলটা রাকিবের জন্য স্পেশালি মানে এত একটা উৎসাহের আবহ নিয়ে এসছে যেটা আসলে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। এই জায়গাতে একটা তফাতও আছে। মানে সমর্থকদের প্রত্যাশার যে চাপ, তার সঙ্গে বাংলাদেশের ফুটবলাররা ওই একই পেইজে আছেন কিনা এইটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু একটা সমালোচনাও হচ্ছে হ্যাঁ? যে তুমি গোল করলা, তখনও তো ৭ মিনিট বাকি। তুমি উদযাপন করতে হামজা কেন গেছো? তোমাকে ডাকছে, বল গোলপোস্টে তুলে নিয়ে সেন্টারে বসাবে। এই জায়গাগুলো এখনো ওই ওই জায়গাগুলো মানে থেকে যাচ্ছে। এই পরিবর্তনটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো আমাদের না, এই ফুটবল পরিবর্তনটা একটু মানসিকতার আগে দেখা পরিবর্তন। উচিত ছিল না? যেমন আগের দিনও তো ৩-২ যখন স্কোর লাইন হলো, মোরসালিন একটা গোল করলেন, মানে ৩-২ করলেন ব্যবধানটা। তখন মোরসালিন গিয়ে একটা সিউ মারলেন মাঠের ভেতরে। তখনও তো সমালোচনা হয়েছিল যে, "আরে বাবা ৩-২ যখন স্কোর লাইন হয়েছে, তখন কে গোল উদযাপন করতে চায়? তুমি ঘরের মাঠে খেলছো, তোমার তো আরও একটা গোল দেওয়া বাকি আছে। তো তুমিও তখন উদযাপন কেন করতে গেছো? হামজা তো ঠিকই বল কুড়িয়ে নিয়ে সেন্টার লাইনে নিয়ে খেলা শুরু করার অপেক্ষায় আছেন।" তো তখনও তো আসলে শেখে নাই। হামজাদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো শিখতে না পারলে আমাদের জন্য কপালে আসলে কোনো কিছুই জুটবে না। আমাদের এই শেখাটা খুব দ্রুত দরকার। হামজা যেদিন গোল করলেন বাংলাদেশের মাঠে, ওই গোলের পরে তিনি উদযাপন করেছেন ঠিকই। তিনি উদযাপন করলেন এবং উদযাপন করে তিনি চলে আসতে চাচ্ছেন। তাকে বাকিরা ধরে রাখছে যে, "না, একটা ছবি তুলে যাও।" মানে হ্যাঁ, এর এটাও খুব দরকার নাই তো। দৃষ্টিকটু এর এর একটা। প্রয়োজন নাই তো। মানে ম্যাচের ১৩ মিনিটে আপনি এগিয়ে গেছেন। পুরো গোটা ম্যাচটা বাকি আছে। তো তখন আপনি আসলে মানে ছবি তোলার দিকে আপনার মনোযোগ থাকলে তো আপনার তার মানে খেলার দিকে মনোযোগ নেই। কোনো এক জায়গায় আপনি কম্প্রোমাইজ করছেন। খেলার ভেতরে পুরোটা টাইম বাংলাদেশকে থাকতে হবে। এখন থেকে বাংলাদেশের ফুটবলের একটা ভুলও এমনভাবে বিশ্লেষণ করা হবে এবং তাই নিয়ে এত বেশি চর্চা হবে যেটা বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্সের মান হয় উন্নতি ঘটাবে, নইলে ওটা আরও এটা পড়বে। যদি চেঞ্জ না করতে পারে হ্যাঁ। নিজেদের। আচ্ছা, এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের, এই বাছাই পর্ব থেকে আমরা মোটামুটি বিদায় নেওয়ার পর্যায়ে আছি। না, বিদায়ই হয়ে গেছে বিদায়ী আসলে। হয়ে হ্যাঁ। গেছে। আর দুটো খেলা বাকি আছে। আগামী মাসে এই ঘরের মাঠে ভারত আসবে। ভারতের সঙ্গে খেলা, আর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। ওভারঅল হামজা মার্চ মাসে জয়েন করলেন, সমিত সোম জয়েন করলেন জুনে, ফাহমিদুল আসলেন। ওভারঅল একটা যদি আপনি
কেমন কি দেখছেন? মানে অনেকে আবার বলছে যে বাংলাদেশের ফুটবলের কিছু জায়গার উন্নতি দেখা যাচ্ছে, যেমন আমরা একটু প্রেস করে খেলছি, আমাদের পাসগুলো ভালো হচ্ছে আগের চেয়ে ভালো। আবার এই সমালোচনাটাও আছে, এই বিতর্কটাও আছে যে আমাদের টিম সিলেকশন ঠিক হচ্ছে না, কোনো জায়গায় হয়তো ল্যাপস মানে যেই খেলোয়াড়কে খেলানো উচিত কোচ তাকে খেলাচ্ছে না কেন যেন, আমি জানি না। এসব নিয়ে আপনার আচ্ছা, বিশ্লেষণটা কি? প্রথমে ওই ব্যাপারটা যদি আসি যে বাংলাদেশ এই ৪টা ম্যাচে কেমন করলো? বাংলাদেশের এই মানে পারফরম্যান্স পরিমাপ করতে গেলে তো আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশেই আপনাকে শেষ পর্যন্ত আসতে হবে। আগের বাংলাদেশের খেলা অ্যাওয়ে পিচে হতে পারে সেটা, বা বাংলাদেশের যে র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা এগিয়ে থাকা দলের সঙ্গে বাংলাদেশ তো অপোনেন্টের হাফে গিয়ে খুব বেশি পাসই দিতে পারতো না। এবং হয়তো রাকিবের জন্য একটা লং বল এলো, রাকিব দৌড়ে যেতেন, রাকিব একটা কাটব্যাক করতেন, সেই কাটব্যাক ধরার জন্য বক্সের ভেতর কাউকে খুঁজে পাওয়া যেত না। তো ওইখান থেকে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের খেলায় তো বিস্তর উন্নতি হয়েছে, আপনি যদি এইভাবে কল্পনা করেন। এখনও যেসব জায়গায় উন্নতির জায়গা আছে সেটা ৪ ম্যাচের পরেই আসলে বলার সুযোগ নেই, এটা আরেকটু সময় লাগবে। শমিত, হামজা এই দুজন বাংলাদেশের খেলার চাল এমনভাবে পাল্টে দিয়েছেন যেটা এখন চোখে দেখার জন্য একটা মানে উপভোগ্য হয়ে উঠছে ফুটবল ম্যাচ। মানে ফুটবল ম্যাচ বলতে আমরা যা বুঝি সেরকম, যে আপনি একটা ম্যাচ দেখতে বসছেন, আপনি সেটা জিততে পারেন, আপনি সেটা হারতে পারেন, আপনি ড্র করতে পারেন, কিন্তু আপনি লড়বেন তো। বাংলাদেশ লড়ছে এবং এই ৪টা ম্যাচে বাংলাদেশ লড়াই করেছে। বাংলাদেশের ভাগ্যটা একটু নিজেদের পক্ষে থাকলে রেজাল্টও আরও কয়েকটা আসলে পক্ষে আসতে পারতো, যেটা বাংলাদেশকে এশিয়ান কাপের খুব কাছাকাছি হয়তো পৌঁছে দিতে পারতো। ভারতের বিপক্ষে ম্যাচটাতে তো আসতেই পারতো। ভারতের বিপক্ষে ম্যাচটা জেতা উচিত ছিল। আপনার সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা ড্র করা উচিত ছিল, যেটা কপালমন্দ যে আপনি পেনাল্টিটা শেষ পর্যন্ত পান নাই। হংকং চায়নার সঙ্গে ঘরের মাঠে নিদেন পক্ষে একটা ড্র, ওই ম্যাচটা বাংলাদেশের খেলা সম্ভবত সেরা ম্যাচ আমার দৃষ্টিতে, হাভিয়ার কাবরেরার আন্ডারে অ্যাটলিস্ট। ওই ম্যাচটা বাংলাদেশের জেতাই উচিত ছিল। আরেকটু সাহসী হতে পারলে বাংলাদেশ হয়তো ওই ম্যাচটা জিততেই পারত। এবং পরের ম্যাচের এই ড্রটা নিয়ে আমার তেমন একটা আক্ষেপ নেই। আওয়ে মাঠে গিয়ে আপনি একটা ড্র নিয়ে এসেছেন, এটা নিয়ে তেমন কোনো আমার আক্ষেপ নেই। বাংলাদেশের খেলায় একটা পরিবর্তন, এইটা একেবারে স্পষ্ট। কিন্তু এখনও কারো কারো মনে এই ক্ষেদটা থাকতে পারে যে এই পরিবর্তন তো আরও বেশি হওয়া উচিত ছিল। এই যে একটা সুযোগ আপনি হারালেন এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পেরে, তাতে তো একটা অধ্যায় শেষ হয়ে গেল। জামাল ভুঁইয়া তার ক্যারিয়ারের একেবারে শেষ অংশে এসে এই স্বপ্নটা দেখেছিলেন যে হয়তো এশিয়ান কাপে তিনি খেলতে পারবেন। কারণ এইরকম গ্রুপ তো আপনি সবসময় পাবেন না বাছাই পর্বে। ইন্ডিয়া, সিঙ্গাপুর, চায়না। ইন্ডিয়াকে আপনি চেনেন, সিঙ্গাপুর, হংকং, চায়না আপনার চেয়ে খুব বেশি এগিয়ে না, উইদিন রিচ। তো সেই সুযোগটা তো আপনি হাতছাড়া করে ফেলছেন। পরের বার হয়তো এরকম গ্রুপ হবে না, তখন হামজার বয়স আর একটু বেশি হবে, সমিত সোমের বয়স আর একটু বেশি হবে। এই যে জামাল ভুঁইয়ার একটা অধ্যায় শেষ হয়ে গেল, শেষ দিকে গিয়ে এশিয়ান কাপ খেলতে পারলেন না তিনি, কখনোই হয়তো আর খেলা হবে না। এইটা একটা আক্ষেপের জায়গা। এটা নিয়েই সমর্থকদের মনে কিছুটা বোধহয় দুঃখ কষ্ট আছে যে কেন আরও গুছিয়ে বাংলাদেশ এই অ্যাপ্রোচে গেল না, যে আমাদের কোয়ালিফাই করতে হবে, আমরা কোয়ালিফাইয়ের জন্য লড়বো কেন, কোয়ালিফাই করতে হবে এই ইন্টেনশন নিয়ে কেন খেলা হলো না। স্কোয়াডের আলোচনা এরপরে আসা যায় যে জামাল ভুঁইয়াকে যে প্রথম ২ ম্যাচে বসিয়ে রেখে কোচ কত বড় ভুল করেছেন এটা পরের ২ ম্যাচে আমরা বুঝেছি। প্রথম ২ ম্যাচে তাকে ১ মিনিটের জন্য নামানো হয় না, ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে। অথচ দেখুন দুটো ম্যাচে বাংলাদেশের ভাগ্য ঘুরলো জামাল ভুঁইয়া যখন বদলি নামলেন। হয়তো তাতে বাকিদেরও ইম্প্যাক্ট ছিল, কিন্তু জামাল ভুঁইয়াকে তো দরকার ছিল। এটা স্পষ্ট যে জামাল যখন নামলেন দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা অনেক মোর অ্যাটাকিং, তাই না? অনেক অনেক তিনি ভার্টিক্যাল পাসগুলো খেলছেন, যেটা আসলে বাকিদের কাছ থেকে অত বেশি পাওয়া যাচ্ছে না। তো জামালকে আপনি আরও বেশি ইউজ করতে পারতেন না? তো এই কারণে তো স্কোয়াড নিয়ে আসলে আলোচনাটা হয় যে স্কোয়াডে সবচেয়ে সেরা পারফর্মাররা আসলে দলে আছেন কিনা। দিন শেষে আবার এটাকে অনেকে এইভাবেও মেলাতে পারেন যে একজন কোচ তার স্কোয়াড তো নিজেই বাছাই করবেন। তার যদি কাউকে মনে হয় যে না দলের সঙ্গে কম্পিটিবল না, তাহলে তিনি তাকে রাখেন না। মানে পাওলো দিবালাকে যে কারণে লিওনেল স্কালোনি রাখেন না, দিনের পর দিন তিনি দলে রাখেন না। কেন রাখেন না? তার পছন্দ না। তিনি মনে করেন যে এই সিস্টেমের সঙ্গে তিনি খাপ খান না। এখন সেই যুক্তি যদি হাভিয়ার কাবরেরা দেখান, সেটাকে কি আমরা সম্মান করতে পারি কিনা প্রশ্ন হচ্ছে সেখানে। এইটা হাভিয়ার কাবরেরাকে নিয়েই সমালোচনা, কালকেও বাংলাদেশের একাদশ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশ্নবোধক একাদশ হতাশা দেখল। হ্যাঁ, যেই সাদউদ্দিন, এখানে একটা জিনিস সবসময় দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ার আছে যে অল্প একটা ভুলের কারণে বাদ পড়ে যাচ্ছেন, আর কিছু খেলোয়াড় দিনের পর দিন খেলে যাচ্ছেন জিরো ইম্প্যাক্ট প্লেয়ার। আমি নাম আলাদাভাবে উচ্চারণ করছি না, আপনি বুঝতে পারছেন। আপনি একটা নাম নিতেই পারেন যে মেহেদী মিঠু, মোহামেডানের ডিফেন্ডার। মানে উনি আসলে কেন 11-এ সুযোগ পান না কোনো ম্যাচেই? এটার কোনো ব্যাখ্যা, এটা কোনো যেখানে আমার ডিফেন্সের সমস্যা, এটা তো আসলে কোনো ব্যাখ্যা দাঁড়ায় না, তাই না? তো ওই মানে দলে কোনোদিন উনি থাকেন, কোনোদিন ওনাকে রাখেন না। তো এইটা তো একটা প্রশ্নের জায়গা। সাদউদ্দিন দেখেন লেফট ব্যাকে
কাজ করতে পারছেন না, কতগুলো ভুল করলেন লেফট ব্যাক পজিশনে খেলে। রাইট ব্যাকে আবার তিনি ভালোই করলেন আগের ম্যাচটাতে রাইট ব্যাকে, এবং সাদ আবার একটা উদাহরণও বোধহয় তৈরি করলেন যে অনেক সমালোচনার ভেতরেও পারফরমেন্স ঠিক রাখলে আবার জায়গাটা ফেরত পাওয়া যেতে পারে। কালকে তিনি আমার কাছে মনে হয়েছে ভালোই করেছেন, কালকে সাদ বেশ ভালো করেছেন সাদ। আবার আপনি মিডফিল্ডে আসেন, মানে সোহেল রানাকে আপনি এক ম্যাচ খেলাচ্ছেন, আরেক ম্যাচে যে বসিয়ে রাখছেন, মানে এর পেছনে পরিকল্পনাটা কি? মানে সোহেল রানা আপনাকে কি দিচ্ছেন, আপনার দলকে আসলে কি সার্ভ করছেন? এর চেয়ে বেটার মিডফিল্ডার কি আপনার দলে নাই? বা ফয়সাল আহমেদ ফাহিম, এটা তো প্রমাণিত সত্য যে ফয়সাল আহমেদ ফাহিম স্টার্টিং 11-এর চেয়ে সাব নামলে বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন। কেন তাকে আপনি স্টার্ট করাচ্ছেন? মানে এই প্রশ্নগুলোর সঠিক জবাবও আসলে কখনো সোহেল রানাকে নিয়ে একটা প্রশ্ন সব সময়, মানে সোহেল রানা অনেক অভিজ্ঞ খেলোয়াড়, অনেক দিন ধরে খেলছেন, বোধহয় 10-12 বছর হয়ে গেছে বাংলাদেশের। খুব সম্ভবত জামাল ভুঁইয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্লেয়ার। কিন্তু ওই মানে আমি যখন খেলা দেখি আমি সোহেল রানাকে খুঁজে পাই না। মানে উনাকে যেই কারণে আমার ফুটবল যতটুকু আমি বুঝি, যেই কারণে আমরা রান করতে পারেন না, এখনো রান করছেন মিডফিল্ডে তো আপনার রানার দরকার হয়। তিনি বল ক্যারি করছেন ব্যাপারটা এরকম না, তিনি রান করছেন, তিনি হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জটা ছুটছেন, কিছু ডার্টি ওয়ার্ক তিনি করে দিচ্ছেন দলের হয়ে। এইটা একটা কারণ হতে পারে যে তাকে যেই কারণে আসলে চুজ করা হয়। কিন্তু দেখেন এইখান থেকে বের হওয়া দরকার ছিল যে ডার্টি ওয়ার্কের উপরে এত বেশি ফোকাস না রেখে আপনি যখন কোয়ালিফাই করতে চাইবেন তখন আপনার প্রতিপক্ষকে কন্টেইন করার পাশাপাশি প্রতিপক্ষকে বিট করার মেন্টালিটিও থাকতে হবে। আপনি সেই বিটিংয়ের দিকে না গিয়ে রাদার আপনি একটু মানে কন্টেইন করার, শোষণ করার একটা ব্যাপার আপনার ভেতরে আছে, আপনি শাসন করতে চাইছেন না। তো যখন আপনি শোষিত হচ্ছেন তখন আপনি নতুন কোনো কিছু বেরও করতে পারছেন না। এইগুলো আসলে মানে অনেক সময় অনেকের মনে হতাশার সৃষ্টি করে। আচ্ছা, বাংলাদেশের ফুটবল নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা, আমরা কি সবসময় জাতীয় দল নিয়ে এখন থেকে ভাববো? এটা তো লাভ নাই তো। মানে আমরা তো জাতীয় দল তো একটা দেশের স্পোর্টসের অনেক পরের লেয়ার, মানে অনেক পরে, 5-6 নাম্বার লেয়ার। ফুটবলেরই যদি চিন্তা করেন, ফুটবল কি ইন্টারন্যাশনাল ফুটবল দিয়ে শুরু হয়েছে? তা তো না, পাড়ায় পাড়ায় ক্লাব ফুটবল দিয়ে শুরু হয়েছিল, তাই না? বিশ্বকাপ শুরুর সময় তো অনেকে অভিযোগ করেছেন যে বিশ্বকাপ কেন খেলতে হবে, ক্লাব ফুটবলই তো আছে। এরকম ইংল্যান্ড দিনের পর দিন বিশ্বকাপ খেলেই নাই, কারণ তারা ওটাকে স্বীকৃতি দিচ্ছিল না যে খেলবো না। তো আমাদের দেশে ঘটনা হয়েছে পুরোপুরি উল্টো। মানে ওই যে একটা ইন্টারন্যাশনাল তকমা না থাকলে আমাদের ঠিক রোচে না, আমরা এত বেশি আন্তর্জাতিক ব্যাপারে মাথা ঘামাই যেইটা আমাদেরকে আন্তর্জাতিক লেভেলে কখনোই নেয় না, কারণ আমাদের নিচের দিকে আসলে মনোযোগ থাকে না। এই যে খেলাটা শেষ হয়ে গেল 14 তারিখে, এরপরে আবার দেখবেন 1 মাস ফাঁকা, কারো কোনো মাথা ঘামানো নাই, কিছু নেই। এর মধ্যে কিন্তু ইন্ডিয়া ম্যাচের স্কোয়াড দিয়ে দেওয়া হবে, কিন্তু ইন্ডিয়া ম্যাচের স্কোয়াডের ভুল ত্রুটি কী হলো তখন আপনি লোক খুঁজে পাবেন না। কিন্তু হামজা সমিতা যেই মুহূর্তে আবার দেশে আসবেন, ইন্ডিয়া ম্যাচের হাইপ একটু একটু করে বাড়তে শুরু করবে, তখন আবার দেখবেন ন্যাশনাল টিম নিয়ে কথা হবে। এইটা দিয়ে ফুটবলের হাইপ ধরে রাখা যায় না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি, আমাদের যে কোনো আন্তর্জাতিক ম্যাচের টিকিট অনলাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে হুশ করে হাওয়া হয়ে যাচ্ছে। আর তার মানে আমাদের দেশের মানুষ ফুটবল খুব পছন্দ করে, প্রচন্ড অবশ্যই পছন্দ, এটা নিয়ে নো ডাউট, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা আমাদের ডোমেস্টিক ফুটবল নিয়ে তাদের কোনো আগ্রহ নাই কেন? ডোমেস্টিক ফুটবল নিয়ে আগ্রহ নাই কারণ ওটার অনেকগুলো কারণ আছে, এটা তো আরেকটা ডিফারেন্ট আলোচনা। মোটা দাগে যদি আলোচনা করি, দেখেন ডোমেস্টিক ফুটবল আপনি যে টেলিভিশনও দেখবেন, আপনি দেখছেন, এটা কি কোনো দেখে মনে হয় যে একটা ফুটবল ম্যাচ, একটা দেশের টপ টায়ার ফুটবল ম্যাচ? মনে হয় না। একটা ফুটবল ম্যাচ কালকে দেখে অনেকে আমাকে বলছে হংকং চায়নার সঙ্গে ম্যাচটার পরে যে মনে হলো ইউরোপিয়ান ফুটবল দেখলাম। ইউরোপিয়ান ফুটবল আপনি কী দেখলেন? ওই বাংলাদেশই তো খেলে, ওই প্লেয়াররাই খেলে যারা বাংলাদেশের ডোমেস্টিক লিগে খেলে। ইউরোপিয়ান ফুটবল দেখছেন স্টেডিয়ামটা খুব সুন্দর, প্রোডাকশনটা দুর্দান্ত, চোখ ধাঁধানো, কারণ আপনি চ্যাম্পিয়ন্স লিগে যা দেখেন সেরকমই আপনার কাছে মনে হয়েছে, এই জন্য মনে হয়েছে যে খুব ভালো। ব্যাপারটা যখন আপনি দর্শকের কাছে তুলে দিচ্ছেন, তার পাতে দিচ্ছেন, তখন আপনি কি সবচেয়ে সেরা এফোর্টটা দিয়ে তার পাতে তুলে দিচ্ছেন? রান্নাটা কি ভালো হয়েছে? হয় নাই তো। রান্নাও ভালো হয় নাই, রান্নার উপস্থাপনও ভালো হয় নাই। এবং খেলার ভেতরেও যদি আসি, এই ক্লাবগুলোর সমর্থক গোষ্ঠী মানে নিজেদের আসলে তো নাই। এবং আপনি আবাহনী আর মোহামেডানকে খেলতে পাঠাচ্ছেন হচ্ছে কুমিল্লার মাঠে। তো কুমিল্লার মাঠে আবাহনী আর মোহামেডানের সমর্থক হয়তো আছেন, যারা আবার অনেকে কষ্ট করে ট্রাভেল করেও যান, কিন্তু কুমিল্লা কি আবাহনী আর মোহামেডানের ঘরের মাঠ? মানে তাদের তো একটা ঢাকাস্থ ব্যাপার আছে। হয়তো ধানমন্ডি আর মতিঝিল আপনি পেলেন না, কিন্তু ধরেন এসি মিলান আর ইন্টার মিলান তো মাঠ শেয়ার করে খেলে না, তো আপনি সেইটাও তো চালু করতে পারলেন না। এই বছরও পারলাম না আমরা জাতীয় স্টেডিয়ামে, অথচ এইবার খুব ভালো সুযোগ ছিল জাতীয় স্টেডিয়ামে আবাহনী মোহামেডানকে অন্ততপক্ষে দুটো টিমের হোম ম্যাচে যদি অ্যারেঞ্জ করা যেত, তাহলেও এই লিগের মানটা অন্য জায়গায় থাকতো। আবার ধরেন কুমিল্লার মাঠে, সেইখানে
গ্যালারির সাথে স্টেডিয়ামের যে দূরত্ব, ক্লাবগুলো টাকা খরচ করছে, টাকা খরচ করে তারা একটা দল গঠন করছে, কিন্তু তার বিনিময়ে তারা তো কিছু পাচ্ছে না। আপনি এই লিগ জিতলে পান কত? ৫,০০,০০০ টাকা। তো ৫,০০,০০০ টাকা তো একটা প্লেয়ারের বেতনও না সারা বছর। তো এই মানে এই প্রাইজ মানি দিয়ে আপনি ক্লাবের উন্নতি করবেন কি করে? ক্লাব কি করে আয় করবে? আর ক্লাব আয় না করলে টিম কি করে বড় হবে? এইগুলা তো আসলে মানে বিস্তর আলোচনার জায়গা, যেটা শুধুমাত্র হতাশাই জাগাবে। হতাশায় যাবে। মানে এত জনপ্রিয়তা ফুটবলের, টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ উৎসাহিত হয়ে খেলা দেখতে আসে, অথচ আমরা ব্যবহার করতে পারি আমাদের ক্লাবগুলো এই আপনি শুধু এইটা দেখেন না, মানে পাড়ায় পাড়ায় যখন খেলা হচ্ছে, ধরেন আমি অনেক কুলাউড়ার একটা ভিডিও দেখছিলাম, মাঝে মধ্যে আমার ফেসবুকে আসে রিলসগুলো। একটা ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনের সামনে গিজ গিজ করছে মানুষ, মাঠে ফুটবল খেলা চলছে। মানে অভাবনীয় দৃশ্য। আপনি কোনো একটা গ্রামে যাবেন, টিকিট কেটে ওখানে মানুষ খেলা দেখে। কারণ কি? কারণ ওই টিমটা তার এলাকার টিম। ওই টিমের পেছনে, দল গঠনের পেছনে ওই এলাকার লোকের টাকা আছে, ওই এলাকার লোকের সমর্থন আছে। এই যে সেন্স অফ বিলঙ্গিং, এইটাই তো ক্লাব ফুটবলের একেবারে নাড়ির জায়গা, অস্তিত্বের জায়গা। ওই বিলঙ্গিং ব্যাপারটা যদি না থাকে, ক্লাবের সাথে কেউ তো কানেক্ট করতে পারছে না। ক্লাবগুলো তো সোশ্যাল ক্লাব হওয়ার কথা। মানে আমি যে এলাকায় থাকি সেই এলাকার একটা ক্লাব থাকার কথা। তো আমি তো কারোর সাথে কানেক্টই করতে পারি না। আমি যখন একটা টিমের খেলা দেখব, আমি অবচেতন মনে তো একটা সাপোর্ট করে নিই। আমি যদি টিভিতে চট করে কাজ পাচ্ছি না, খেলা দেখছি, খেলা হচ্ছে ধরেন বুরুন্ডি আর উগান্ডার, আমি তো ওই টিমের মধ্যে একটা টিম বাছাই করে নিয়ে এরপরে খেলা দেখি, নাহলে আমি খেলা দেখে মজাটা পাবো কোন জায়গায়? তো এইখানে যখন এই খেলাটা হয়, তখন এটা দল বেছে নেওয়ার কোনো সুযোগ আছে? আমি তো দেখি না। রিফাত, আড্ডাটা জমে উঠেছে অনেক। মানে বিস্তর আলোচনার স্কোপ আছে। আমি একটু শেষ করব আর কি। ভারতের সঙ্গে আগামী মাসে খেলা, ভারতের খেলা, ভারত গতকাল সিঙ্গাপুরের কাছে হেরে গেছে। অনেক বছর পর ভারতকে খুব দুর্বল লাগছে, মানে আমাদের যেহেতু পরের ম্যাচের অপোনেন্ট আর কি। অনেক বছর পর ভারতকে ঠিক ওই মানে মানে ভীতিকর দল মনে হচ্ছে না আর কি। কি মনে হয় যে বাংলাদেশের কি করতে হবে অন্তত ঢাকার মাঠে ম্যাচটা যদি বাংলাদেশ বের করতে চায়? শিলংয়ে বাংলাদেশ কিন্তু একটা বড় সুযোগ হারিয়েছিল ড্র করে। ইন্ডিয়া টিমটা যদি অনেক শক্তিশালীও হয়, বাংলাদেশের সঙ্গে যখন খেলা হয় সেটার ভেতরে যে ডার্বির ঝাঁঝটা থাকে, এই কারণে আসলে ইন্ডিয়ার বাংলাদেশ ম্যাচে কোনো ফেভারিট থাকে না। ইন্ডিয়ার এবার যদি শক্তি কমও থাকে, তবুও এই ম্যাচে কোনো ফেভারিট নাই। কিন্তু বাংলাদেশের যেহেতু হোম গ্রাউন্ড, বাংলাদেশের এই ম্যাচটা জিততে হবে। মানে বাংলাদেশের এই ম্যাচটা জেতা দরকার। জেতা দরকার, একে তো ইন্ডিয়া প্রতিপক্ষ, এই কারণে ওইটা আপনাকে একটা মেন্টাল সাপোর্ট দেয়, দেশের ফুটবলকে আবার ধরেন একতাবদ্ধ করতেও অনেকটুকু সাহায্য করবে। ওইটা তো একটা কারণ আছেই, কিন্তু বাংলাদেশের ফুটবলের ফিউচারের জন্য এটা হেল্প করতে পারে। ইন্ডিয়া ম্যাচের পরে আপনি আর পাবেন শুধুমাত্র সিঙ্গাপুর ম্যাচটা। এরপরে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের পরে ৬ মাস বা বছর খানেকের একটা গ্যাপ থাকবে, আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চালু হয়ে যাবে। আপনি মূলত কিন্তু ২০২৬-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে ২০২৭-এর জুন পর্যন্ত কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাবেন। এর বাইরে আবার ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ নাই। বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে আমার ধারণা জিততে পারে নাই, কারণ বাংলাদেশের আগের ফ্রেন্ডলি ম্যাচগুলো প্রপার অপোনেন্টের সাথে খেলতে পারেনি, যেগুলো বাংলাদেশকে হেল্প করতে পারতো। বাংলাদেশের ওই এক বছর মানে খুবই সতর্ক হয়ে এখন থেকে সেই কাজ শুরু করতে হবে যে কার কার সঙ্গে আমি ফ্রেন্ডলি খেলতে পারি, কোন ম্যাচে ফ্রেন্ডলি খেললে আমার কি সাহায্য হতে পারে, আমি কি নতুন কোচের দিকে যাবো কিনা, আর এলে সেই কোচটা কে, সেটা হামজা চৌধুরীর কাছ থেকে শুনে লাগলে একটা কোচ নিয়ে আসা, হামজা চৌধুরীর পরামর্শ মতো ন্যাশনাল টিমকে চালানো, যে এইভাবে একটা ন্যাশনাল টিম আমি বিল্ড করতে চাই। যেহেতু ক্লাব ফুটবলে মানে ওইটা তৈরি করার প্রসেসটা অনেক লম্বা, আমি তো এটা ফেলে দিতে পারি না। ধন্যবাদ রিফাত। আমরাও চাই বাংলাদেশ ভারতের বিপক্ষে আগামী মাসের ম্যাচটা জিতুক। শুধু ভারত নয়, সিঙ্গাপুরের বিপক্ষে মার্চ মাসে যে ম্যাচটা আছে সেটাও বাংলাদেশ জিতুক, এবং বাংলাদেশের ফুটবলের যে উন্নতির একটা ধারাবাহিকতা চলছে এটা বজায় থাকুক। আপনারা সবাই চর্চার সঙ্গে থাকুন। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফুটবল নিয়ে মন্তব্য করুন। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আপনারা চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।